নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি ঠিক সন্ধে 6টায় জেলা থেকে সরাসরি। এসআইআর এ নাম বাদ, ভোট কাটাকুটির খেলা। রাষ্ট্রপতি শাসন করে সরকার দখল করা হয়েছে। শনিবার ঈদের মঞ্চ থেকে লড়াইয়ের ডাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। आपको ये लड़ाई हम जारी रखेंगे। आप बोलते हैं इसको नाम काट दो, उसको नाम काट दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है। শনিবার ঈদ, রেড রোডে ঈদের মঞ্চ থেকে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এ নাম বাদ যাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে নিশানা। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों के पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ, आप लोगों को परिवार का एक मेंबर होके रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है। I am sorry to say, थोड़ा गद्दार भी है, जो बीजेपी के पास रुपया लेके वोट बचने का खेल में खेल रहा है। मैं उसको कहेंगे मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंदिर खोदा होता है। आप जबरदस्ती हमारा सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। सबको भेज दिया, सबको भेज दिया और कहता मकान भी छोड़ दो, सब मकान में बीजेपी का लीडर लोग रहेगा। चोर डकैत गुंडा का पार्टी है, गद्दार का पार्टी है। आपको दुआ दे, आपका शुभकामना दे, आपका परिवार अच्छा से रहे, हिंदुस्तान अच्छा से रहे, बंगाल अच्छा से रहे, और जो बंगाल को टारगेट करे वो जहन्नम में जाए। हमारा राजा एक ही है, बीजेपी हटाओ, देश बचाओ। এদিন রেড রোড থেকে পাক সার্কাসে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পাক সার্কাসের লাল মসজিদ এলাকায় জনসংযোগ করেন। শনিবার ঈদে জনসংযোগ, আর রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ভোট প্রচারে নামবেন তৃণমূল নেত্রী। তার আগে রবিবার কর্মীদের নিয়ে বৈঠক করবেন। নিউজ 18 বাংলা। লোকভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণের দিনই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ রাজ্যপালের। লোকভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। আবির রয়েছে আরো ডিটেল জানাবে। আবির, আর কিছুদিন পরই রাজ্যে ভোট, সেই ভোটের সময়, ভোটের আগে এই সাক্ষাৎ শুধু কি সৌজন্য, কতটা তাৎপর্যপূর্ণ এই সাক্ষাৎ?
দেখো, সৌজন্যের কথা মুখ্যমন্ত্রী তিনি নিজেই উল্লেখ করে দিয়ে গিয়েছেন। তবে নির্বাচনের আগে যখন রাজ্যপালকে সরানো হয়েছিল, নতুন রাজ্যপাল হিসেবে তিনি যখন যোগদান করেন, তখন আমরা দেখেছিলাম যে ধর্ণা মঞ্চের সভা থেকে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন যে কি কারণে রাজ্যপালকে সরানো হলো, এর পিছনে অন্য কোনো অঙ্ক রয়েছে কিনা। এবং গতকালকেও ইস্তাহার প্রকাশের সময় বারবার কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে যে স্বঘোষিত প্রেসিডেন্সিয়াল রুল জারি করে রাখা হয়েছে, এই ধরনের প্রসঙ্গতেও কটাক্ষ করতে শুনতে পাওয়া গিয়েছিল তাকে। তো এই ধরনের বাক্যবাণের মাঝে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, রাজনৈতিক দিক থেকে এবং প্রশাসনিক দুটো দিক থেকেই। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনে প্রবেশের মুখে তিনি উল্লেখ করে দিয়ে গিয়েছেন যে যেদিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন, সেদিনকেই রাজ্যপালের তরফ থেকে তাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছিল এবং তিনি সেই আমন্ত্রণ রক্ষা করার জন্য এই চায়ের আমন্ত্রণে তিনি এখানে এসেছেন। এর সঙ্গে কোনো এজেন্ডা যুক্ত নেই বা তিনি কোনো বিষয় নিয়ে রাজ্যপালকে তিনি কথা বলতেও চান না, পুরোটাই সৌজন্যের খাতিরে। তবে যেহেতু রাজভবনকে কেন্দ্র করে নানা ধরনের রাজনৈতিক আলোচনা গত কয়েকদিন ধরে হচ্ছে, এসআইআর কে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে একাধিক বিষয় হচ্ছে এবং নির্বাচনী উত্তাপ দিকে দিকে যেভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যপালের আশাটাকে নিছকই সৌজন্যমূলক সাক্ষাৎকার মনে করে ভাবতে রাজনৈতিক মহল রাজি নয়। তবে শুরুতেই তোমাকে বলেছিলাম, মুখ্যমন্ত্রী নিজেই উল্লেখ করেছেন যে এর সঙ্গে কোনো এজেন্ডা জড়িত নেই বা তিনি কিছু বলতে আসেননি, পুরোটাই সৌজন্যের খাতিরে তাকে যে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই আমন্ত্রণ রক্ষার জন্যই চা পানের আসরে তিনি লোকভবনে তিনি উপস্থিত হয়েছেন। বেশ, খুশির ঈদেও হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, জারি ভোটের লড়াই, বাংলার এসআইআর এর রেড রোডে নামাজে খড়গহস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সম্প্রীতির বার্তা দিয়ে বিজেপিকে তুলোধনা করলেন তিনি। ভেদাভেদের রাজনীতি বাংলায় চলবে না, হুঙ্কার অভিষেকে। जो लोग सोचता है नाम काट के बेघर करके इस देश से धक्का मार के निकालेंगे, भाई को भाई के साथ लड़ाएंगे, गर्दन भी कटेगा तो झुकेगा नहीं। नाम काटना तो दूर का बात, किराएदार है, जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल, हिंदू मुसलमान सिख ईसाई सभी का खून है इस मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। ভোটযুদ্ধের লড়াই, বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ভবানীপুর। আগামীকাল ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে রবিবার তৃণমূল নেত্রীর প্রথম কর্মী সভা রয়েছে। আর কি কি কর্মসূচি রয়েছে, কখন কর্মী সভা রয়েছে জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, কিছুদিন আগেই ভবানীপুরের রণকৌশল ইতিমধ্যেই বৈঠক শেষ হয়েছে, প্রচার রণকৌশল, এবার কর্মী সভা করবেন আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। কি জানা যাচ্ছে, এই কর্মী সভা কতটা গুরুত্বপূর্ণ, কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী? দেখো, আগামী মঙ্গলবার থেকে গোটা রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের যে প্রচার, সেই প্রচার শুরু করে দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে তিনি প্রচার শুরু করে তিনি আসবেন হচ্ছে দক্ষিণবঙ্গ পর্যন্ত এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে বিধানসভা নির্বাচনে তার প্রচারকে কেন্দ্র করে ব্যস্ততা শুরু হয়েছে। একই সঙ্গে তিনি ভবানীপুর যে বিধানসভা আসন, সেই বিধানসভা আসন থেকে প্রার্থী, তিনি বর্তমান সেখানকার বিধায়কও। তার জায়গাতে তিনি প্রচারের ক্ষেত্রে যতটা না সময় দেবেন, তার থেকে বেশি করে প্রচার করবেন হচ্ছে সেখানকার কাউন্সিলররা, বুথ স্তরের কর্মীরা। খুব অল্প কিছুদিন আগেও দেখতে পাওয়া গেছে যে বারবার বুথ লেভেল স্তরের যারা কর্মীরা রয়েছেন, বিশেষত যারা BLO 2 রয়েছেন, তাদেরকে নিয়েও বৈঠক করতে দেখতে পাওয়া গিয়েছিল তাকে। এবং গত বৃহস্পতিবার দিনকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির অফিসে ফিরহাদ হাকিমের উপস্থিতিতে একাধিক কাউন্সিলরদেরকে নিয়ে বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে স্থির হয় কোন স্লোগানকে তারা ব্যবহার করবেন, কোন দেওয়াল লিখন বা পোস্টারে কি থাকবে, বাড়ি বাড়ি গিয়ে প্রচার কিভাবে করা হবে, কিভাবে মানুষের কাছে পৌঁছতে হবে, যাবতীয় বিষয়। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে, যেহেতু তিনি নিজেই প্রার্থী, এছাড়া গোটা রাজ্য জুড়েও তাকে প্রচারে থাকতে হবে, তো মনে করা হচ্ছে তিনি একেবারে শেষ মুহূর্তে আরও একবার যারা বুথ লেভেল স্তরের কর্মীরা রয়েছেন, যারা কাউন্সিলররা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে তাদেরকে কিছু টক্স দিয়ে যেতে পারেন, যাকে বলা হয় পেপ টক। তো তিনি সেটার জন্যই এই চেতলা অহিন্দ্র মঞ্চে কর্মী সভা অনুষ্ঠিত হবে। আগামীকাল সন্ধ্যেবেলা সেই কর্মী সভা হওয়ার কথা রয়েছে। পুরোদস্তুর রাজনৈতিক যারা কর্মী, তৃণমূল কংগ্রেসের যারা ডেডিকেটেড ভবানীপুরের কর্মী, তাদেরকে অবশ্যই উপস্থিত থাকতে বলা হয়েছে।
প্রচারের পাশাপাশি কি কৌশল অবলম্বন করে ভবানীপুরের এই বিধানসভা নির্বাচনকে তৃণমূল কংগ্রেস দেখবে, তার কারণ বিপক্ষ প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী এবং তিনিও ইতিমধ্যে জোরদার প্রচার করছেন ভবানীপুরে। ফলে দলের কাউন্সিলর নেতা কর্মীদের কি ভূমিকা ওই বিধানসভায় পালন করতে হবে সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই তার এই কর্মী সভা। বেশ, এদিকে ভবানীপুরে বিজেপি প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনিও জোর কদমে প্রচার শুরু করেছেন। পুজো দিলেন কালীঘাট মন্দিরে আর তারপর সারলেন জনসংযোগ। মানুষ পরিবর্তনের পক্ষে, প্রত্যাবর্তনের পক্ষে নয়। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই ভবানীপুরে এবার বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারের পর শনিবার ফের প্রচারের ময়দানে। এদিন কালীঘাট মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। আজ শনিবার মা কালীকে প্রণাম করে রাজ্যের মঙ্গল কামনা করলাম এবং ভবানীপুর কেন্দ্রে মায়ের আশীর্বাদ যেন আমি পাই। কালীঘাট মন্দিরের কাছেই নকুলেশ্বর মন্দির এবং জগন্নাথ মন্দির, এই দুই মন্দিরেই পুজো দেন বিজেপি প্রার্থী। এরপরেই শুরু জনসংযোগ। বিজেপির প্রবীণ নেতাকর্মীদের বাড়ি যান, কথা বলেন। কর্নেল সব্যসাচী বাগচির বাড়িতেও যান। এরা এখানে জনসংঘের সময় থেকে অনেকেই ভারতীয় জনতা পার্টি, এদের আশীর্বাদ ছাড়া এই যে মিশন সম্পূর্ণ হতে পারে না। 8 জন বিশিষ্ট কার্যকর্তার বা আমাদের অভিভাবক সমনেতৃত্বের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করেছি। প্রথমে শাহরজির বাড়িতে গেছি, তারপরে নারায়ণজি জৈনজির বাড়িতে গেছি, এখন ওমপ্রকাশ মিশ্রজির কাছে আশীর্বাদ নিলাম। কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা বর্ণময় করে তুলুন এবারে রামনবমীকে। ভবানীপুরে জনসংযোগ। এই সময় সুর চড়ান এক ব্যক্তি। দিদি আমাদের সবকিছু, আপদ বিপদ সবকিছু দিদি। এর জবাবও দেন শুভেন্দু অধিকারী। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ, সবাই সবার মত প্রকাশ করতে পারে। ভবানীপুরে যদুবাবুর বাজারে ভোলানন্দ আশ্রম। জনসংযোগ সেরে আশ্রমে যান শুভেন্দু অধিকারী, কথা বলেন সাধু সন্তদের সঙ্গে। নিউজ 18 বাংলা। টার্গেট নন্দীগ্রাম, সেখানে কর্মী সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 25শে মার্চ নন্দীগ্রামে কর্মী সভা অভিষেকের। নন্দীগ্রামে কর্মী সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 25শে মার্চ সেখানে কর্মী সভা করবেন অভিষেক। কেশিয়ারি, দাসপুর, নারায়ণগড়েও কর্মী সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 24শে মার্চ পাথর প্রতিমায় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থীকে খোঁচা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে এবার শুভেন্দু ভার্সেস তৃণমূলের পবিত্র কর। যে ভাইটিকে প্রার্থী করেছে ওই ভাইটির নন্দীগ্রাম আন্দোলনে কোনো কোথাও ভূমিকা ছিল? ওই ভাইটি কি নন্দীগ্রামের 5 জন শহীদ পরিবার, 2 জন অত্যাচারিত রমণীর নাম বলতে পারবে? আমি তো নন্দীগ্রামের জন্য 42টা মামলা খেয়েছি সিপিএমের সময়। মমতা ব্যানার্জি ক্রেডিট নিতে গেছিল, মমতা ব্যানার্জিকে রিফিউজ করেছে যে নন্দীগ্রাম। তারপরেও আমাকে আরো পরীক্ষা দিতে হবে বা নন্দীগ্রামের মানুষকে পরীক্ষা দিতে হবে। আমাদের একজন পঞ্চায়েত মেম্বারকে ওরা জয়েন করিয়েছে। ওই ভাইটার উচিত বিজেপির পঞ্চায়েত মেম্বারশিপটা ছেড়ে নির্বাচনে লড়াই করা নৈতিকভাবে। আর মাননীয় অভিষেক বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সেকেন্ড ম্যান ওই দলের, তিনি প্রচারে আগেও গেছেন, এখনো যাবেন। এটা নিয়ে আমার বিচলিত হওয়ারও দরকার নেই। কিন্তু আমি নন্দীগ্রামের গণদেবতাকে নিয়ে ওরিড নই। তারা 21-এর যুদ্ধে বলে দিয়েছে কে আসল আর কে নকল।
সোমবার নতুন ভোটার তালিকা, পিছিয়ে গেল সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। আগামী সপ্তাহে 2 সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের। সোমবার ও শুক্রবার তালিকা প্রকাশ কমিশনের, অর্থাৎ সোমবার নতুন ভোটার তালিকা, শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও তা হয়নি। সোমবার দিন ভোটার তালিকা প্রকাশ। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, শুক্রবারের কথা আগে বলা হয়েছিল কমিশনের তরফ থেকে, কেন হলো না এবং কমিশন সূত্রে আর কি খবর? দেখো, তোমাকে এই মুহূর্তে আপডেট জানিয়ে রাখি, সোমবার তালিকা প্রকাশ হতে হতে রাত 8টা বেজে যাবে, তেমনটাই কমিশনের তরফে জানানো হচ্ছে। আচ্ছা। রাত 8টা বেজে যাবে কারণ সন্ধে 6টা পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা কাজ করবেন, তারপরেই রাত 8টা নাগাদ সেই তালিকা প্রকাশ করা হবে। কত সংখ্যক নামের ভিত্তিতে, অর্থাৎ কত সংখ্যক তালিকা প্রকাশ হবে, কত সংখ্যক ভোটারের, তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, 27 লক্ষেরও বেশি ভোটারের নাম প্রথম দফার তালিকায় প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ গতকাল পর্যন্ত দেখা গেছে 27,23,000-এরও বেশি আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা অভিযোগের নিষ্পত্তি করা গেছে। এই 27 লক্ষের কাছাকাছি আন্ডার অ্যাডজুডিকেশনে যারা রয়েছেন, যাদের অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে, এই 27 লক্ষের প্রথম দফার তালিকা প্রকাশ হতে চলেছে আগামী সোমবার। সেই তালিকা প্রকাশ হতে হতে রাত 8টা বেজে যাবে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং সন্ধ্যে 6টার পর জেলা শাসকদের কাছে তা পাঠিয়ে দেওয়া হবে। প্রথম দফার যে সাপ্লিমেন্টারি তালিকা সন্ধ্যে 6টার পর সেটা পাঠিয়ে দেওয়া হবে এবং তারপর জেলা শাসকরা মনে করলে ওই দিন রাতে বা তার পরের দিন বুথে বুথে এই সাপ্লিমেন্টারি তালিকা টাঙিয়ে দিতে পারবেন, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ এই তালিকা প্রকাশ হতে সোমবার রাত 8টা বেজে যাবে, তেমনটাই কমিশনের তরফে দাবি করা হচ্ছে। কারণ সোমবার সন্ধ্যে 6টা পর্যন্ত সিস্টেম লক থাকবে, অর্থাৎ যে সফটওয়্যারে কাজ করছেন জুডিশিয়াল অফিসাররা সেই সফটওয়্যার লক থাকবে। ফলত সেই তালিকা প্রকাশ হতে হতে রাত 8টা বেজে যাবে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, 27 লক্ষেরও বেশি নামের তালিকা, প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকায় 27 লক্ষেরও বেশি যাদের আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে, যাদের অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে, সেই সংখ্যক তালিকা প্রথম দফার তালিকা আকারে প্রকাশ হতে চলেছে। সঙ্গে থাকো সোমরাজ। সোমবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ, তার আগে সুপ্রিম নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। গতকালই বিজ্ঞপ্তি জারির পর এবার ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। জেলাভিত্তিক 19 ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হলো। নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। ডিটেল জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, দেখো, ট্রাইব্যুনাল গঠন করার বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন জারি করেছে, কিন্তু সেই ট্রাইব্যুনালের কাজ শুরু হতে বেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করছে কমিশন। তার কারণ এই যে বিচারপতিরা, প্রাক্তন বিচারপতিরা যারা কাজ করবেন, তাদের কাজের জন্য বেশ কিছু নির্দেশ ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসেছে। মূলত প্রত্যেক বিচারপতির সঙ্গে 2 জন নিরাপত্তা আধিকারিক থাকবেন, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও তাদের জন্য একটি অফিস তৈরি করা হবে, যে অফিসটি তৈরি করা হবে জেলা শাসকের নেতৃত্বে, অর্থাৎ জেলা শাসক সেই অফিসটি তৈরি করবেন। এবং এই যে ট্রাইব্যুনালের কাজ হবে, তার জন্য কর্মচারীদেরও প্রয়োজন হবে এবং WBCS র্যাঙ্কের অফিসারদেরও প্রয়োজন হবে। তাই কমিশন মনে করছে এই ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হলেও ট্রাইব্যুনালের কাজ শুরু হতে বেশ কিছুটা সময় লেগে যেতে পারে। কতদিন সময় লাগবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে জেলা শাসকরা মনে করছেন তাদের কাছে খুব শীঘ্রই এই বিষয় নিয়ে স্পষ্ট বিজ্ঞপ্তি কমিশনের তরফে চলে আসবে। সোমবার বিকেল 4টের সময় একটি প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে জেলা শাসকদের নিয়ে। মনে করা হচ্ছে সেই প্রশিক্ষণ কর্মসূচিতেই জানিয়ে দেওয়া হবে এই যে ট্রাইব্যুনাল গঠন করা হলো, এর পরবর্তী প্রক্রিয়া কিভাবে করা হবে তা নিয়ে সোমবার বিকেলের ট্রেনিং প্রোগ্রামই জানিয়ে দেওয়া হবে জেলা শাসকদের বলেই মনে করা হচ্ছে। ফলত ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হয়েছে, কিন্তু কবে থেকে কাজ শুরু হবে তা নিয়ে আগামী সপ্তাহে কমিশনের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে। সাপ্লিমেন্টারি লিস্ট তো যখন আমরা পাবো আমরা পাবলিশ করে দেবো। ট্রাইব্যুনাল এখন যে আছে, জাজ সিলেকশন হয়েছে, ওটা নোটিফিকেশন হয়ে গেছে। এরপরে জায়গা করতে হবে, এর জায়গায় পরিকাঠামো করতে হবে, কোর্ট লিখেছে, যখনই তৈরি হবে আমরা লেগে আছি যত তাড়াতাড়ি এদেরকে কার্যকারী করতে পারবো। অনুপ্রবেশকারী ভুয়ো ভোটারদের নাম তালিকায় থাকবে না, ফের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এদিকে SIR এ বেছে বেছে টার্গেট করা হচ্ছে ভারতীয়দের নাম বাদ যাতে যেন না যায়, মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। আপনি যদি মনে করেন ইনজাস্টিস হয়েছে, আপনি আপিলে যাবেন। তার জন্য কত সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টরা রেসপেক্টেড এক্স জাজেসদের দিয়ে সুন্দর ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে, ডিস্ট্রিবিউশন অফ দি এরিয়া ভাগ করে দিয়েছেন। তো কান খুলে শুনে রাখুন, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক এবং অভারতীয় বাংলাদেশি মুসলিম তার নাম থাকবে না। যেখানে খুশি যেতে পারেন।
ভারতীয়দের যেভাবে হ্যারাস করা হচ্ছে যাতে না করা হয়, যে অন্তত বিচারের বাণী যেন নীরবে নিবৃতে না কাঁধে, যাতে বিচার পায় সব ভারতীয়, যে আমি ভারতীয়, আমার কাছে ভোটাধিকার আছে, এটা আমার সংবিধান আমায় দিয়েছে। এক শ্রেণীর মানুষ, এক ধর্মের মানুষ, এক বর্মের মানুষ, তার নাম কেটে দেওয়া হবে, এটা সংবিধান অ্যালাউ করে না। নাম নরেন্দ্র মোদী। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। ভোটের বাংলায় শিলিগুড়িতে সৌজন্যের ছবি, এক মঞ্চে পাশাপাশি দুই যুযুধান প্রার্থী। সাত সকালে প্রচারে বেরিয়ে একে অপরকে আক্রমণ করতে ছাড়েননি। বিকেলেই সেই দুই প্রার্থীরই সৌজন্যের ছবি। শিলিগুড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক অনুষ্ঠান মঞ্চে পাশাপাশি তৃণমূলের গৌতম দেব এবং বিজেপির শঙ্কর ঘোষ। একটা অনুষ্ঠান ছিল, উৎসব। শালিনী আমাকে প্রত্যেকবারই বলেন, তো আসবো করে আসা হয়নি। আজকে একটু টাইমও ছিল, তো এলাম। এখানে দেখলাম শঙ্কর আছে, আমাদের অন্যান্য কাউন্সিলররা কয়েকজন আছেন, দেখা হয়ে গেল, অনুষ্ঠানটা করলাম। না, এই তো একটা উৎসব মঞ্চ, একটা উৎসবের মঞ্চ, এরকমই হলো। আমরা সর্বোপরি মানুষ, আমাদের এটা প্রতিদিনই থাকা উচিত, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম হয়। আজকে গঙ্গার উৎসবে এসে সেই নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। মাননীয় মেয়র সাহেব এসছেন, আমি ব্যক্তি জীবনে সৌজন্যতা বজায় রাখতে পছন্দ করি, ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনে, সেটা সবসময় করি।